আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম হুগলির গুপ্তিপাড়ার 285 বছরে পদার্পণকারী ঐতিহ্যবাহী রথ। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গুপ্তিপাড়ার এই রথ প্রসঙ্গে অনেক অজানা তথ্য। যদি না দেখে থাকেন নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রইল, অবশ্যই তা দেখে নিতে পারেন। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে যাবেন, কখন যাবেন, খরচই বা কত পড়বের মতো যাবতীয় তথ্য। এছাড়া মন্দিরের সময়সূচি ও মন্দিরে ভোগ গ্রহণ করা যায় কিনার মতো বিস্তারিত আলোচনাও থাকছে এই ভিডিওতে। হয়তো অনেকেই মন্দির সম্পর্কে পূর্ব পরিচিত, আবার অনেকে এখনও গিয়ে উঠতে পারেননি। তাদের সবার জন্যই তৈরি করা আজকের এই ভিডিও। তাই একটাই কথা বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তা না হলে ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো হয়তো মিস করে যেতে পারেন। চলুন তাহলে এবার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্ব। সময় এখন বিকেল 3:13। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বাঁশবেড়িয়া স্টেশনে। এটা বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বাঁশবেড়িয়া স্টেশনের মেন এন্ট্রান্স দিয়ে বেরিয়ে বন্ধুর বাইকের জন্য অপেক্ষা করতে থাকলাম বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে যাব বলে। আপনারা যদি হংসেশ্বরী মন্দিরে আসেন তাহলে বাঁশবেড়িয়া স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে চলে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল বা আদি সপ্তগ্রাম স্টেশন থেকেও টোটোতে এখানে পৌঁছানো যায়। এছাড়া বাঁশবেড়িয়া আসার জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন। চলুন চলার পথে হংসেশ্বরী মন্দিরের কিছু ইতিহাস আপনাদের শুনিয়ে ফেলি। 1799 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের পৌত্র শ্রী নৃসিংহদেব হংসেশ্বরী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থায় নৃসিংহদেব পরলোক গমন করেন। নৃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে গিয়েছিলেন এবং দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত থাকা মন্দিরটি সম্পূর্ণ করেন। শোনা যায় মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মন্দির তৈরির কারিগরদের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরটির স্থাপত্য শৈলীতে উত্তর রাজস্থানের শেখওয়াতি হাভেলির নিদর্শন পাওয়া যায়। তখনকার দিনে মন্দির তৈরিতে খরচ হয় প্রায় 5 লক্ষ টাকা। মন্দিরের গর্ভগৃহে যে পঞ্চমন্ডির আসন রয়েছে সেখানে প্রথমে রয়েছে সহস্রদল নীলপদ্ম, তার উপরে রয়েছে অষ্টদল পদ্ম, তার উপরে যে ত্রিকোণ বেদী আছে সেখানে শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উদ্ধৃত 12 দল পদ্মের ওপর এক পা মুড়ে অবস্থান করছেন হংসেশ্বরী দেবী। বেদী ও মহাকাল মূর্তিটি পাথর দ্বারা নির্মিত এবং দেবী মূর্তি নিমকাঠ দ্বারা নির্মিত। বছরে 364 দিন দেবী দক্ষিণাকালী রূপে পূজিত হলেও শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যার দিন দেবী তান্ত্রিক মতে পূজিত হন। 13টি চূড়া বিশিষ্ট 70 ফুট উঁচু এই মন্দিরের বিভিন্ন স্থানে দেখা যায় তান্ত্রিক পূজা পদ্ধতির বিভিন্ন রূপ। এই মন্দিরের গায়েই রয়েছে শিবলিঙ্গ স্থাপিত মন্দির। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে 350 বছরের পুরনো অনন্ত বাসুদেব কৃষ্ণ মন্দির এবং মন্দিরের উল্টো দিকে রয়েছে তৎকালীন রাজবাড়ি। তবে কোনোটিতেই বর্তমানে প্রবেশ করতে দেওয়া হয় না। বর্তমানে মন্দিরে ক্যামেরা বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু যদি সঙ্গে স্মার্টফোন থাকে তাতে স্টিল ফটোগ্রাফি করতে পারেন। 220 বছরের পুরনো এই মন্দিরটির বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই মন্দিরেও কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, তবে কুপন সংগ্রহ করতে হয় সকাল 10টায়। কুপন মূল্য 40 টাকা। ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 1টায়। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টে থেকে রাত্রির 8:30। মন্দির সফর শেষ করে এবার ফেরার পালা। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা অন্তত লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আপনাদের মতামত।
আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরবো নতুন কোনো মন্দির বা জায়গা নিয়ে। জয় নিতাই বলে আজকের মতো গল্পের এখানেই ইতি টানলাম।